কেমন আছেন আপনারা সবাই? স্টোরি টেলার ঈশিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের নিয়ে যাব এমন এক অন্ধকার গলিতে যেখান থেকে ফিরে আসার আর কোনো রাস্তা নেই। আজকের এই রক্ত হিম করা সত্য ঘটনাটি শোনার পর আপনার নিজের ছায়াটাকেও আপনার পরজীবী মনে হবে। নিজেকে শক্ত করে ধরে বসুন, কারণ আজকের রাতটা আপনার খুব সহজে হয়তো কাটবে না। আপনি কি নিশ্চিত এই মুহূর্তে আপনার ঘরে আপনি একাই বসে আছেন? একটু ভালো করে খেয়াল করে দেখুন তো, আপনার ঠিক পেছনের অন্ধকারটা কেমন যেন একটু বেশি চেনা মনে হচ্ছে না? হ্যালুসিনেশন নাকি সত্যি? বিজ্ঞান যেখানে হাত তুলে দেয়, ঠিক সেখান থেকেই শুরু হয় আমাদের গল্প। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে মানুষ কেমন ছটফট করে, সেটা কখনো খুব কাছ থেকে দেখেছেন? বা রাতে একা ঘুমানোর সময় হুট করে ঘুম ভেঙে গেলে মনে হয়েছে ঘরের সিলিং থেকে উল্টো হয়ে কেউ একজন আপনার দিকে এক দৃষ্টে তাকিয়ে হাসছে? আপনি ভাবছেন ওটা হয়তো আপনার কল্পনা। ভুল ভাবছেন, ওরা আপনার ভীষণ কাছে, ঠিক এই মুহূর্তেও। আমি ঈশিতা আজ রূপকথা বা ভূতের গল্প শোনাতে আসিনি। আজ আপনাদের খাস কামরায় টেনে আনবো এমন এক জীবন্ত নরককে, যা শোনার পর আপনার ঘরের চারটে দেওয়ালও আপনাকে গিলে খেতে আসবে। বুক ফুলিয়ে যারা বলেন ভূত বিশ্বাস করি না, আজকের পর থেকে রাতে একা বাথরুমে যেতেও বুক কাঁপবে আপনার। হেডফোনটা কানে গুঁজে নিন আর লাইটটা অফ করুন আর নরকের দরজাটা খুলতে দিন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ঘটনা। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, তানিয়া মেয়েটি অত্যন্ত শান্ত এবং ও ছোটবেলা থেকেই সম্পূর্ণ নিরামিষাশী। এমনকি ও পেঁয়াজ রসুনও খায় না। কিন্তু কারেন্ট যাওয়ার ঠিক আধ ঘন্টা পর থেকেই ও কেমন যেন ছটফট করতে শুরু করলো। আমরা মোবাইলের আলোয় দেখলাম তানিয়া খাটের ওপর হাঁটু গেড়ে বসে নিজের হাতের নখ দিয়ে কামড়ে চামড়া তোলার চেষ্টা করছে। আমি ওকে আটকাতে গেলে ও আমার দিকে তাকিয়ে এমন হিংস্রভাবে হাসলো যে আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। হঠাৎ ও খাট থেকে নেমে ঘরের মেঝেতে বসে পড়ল এবং অন্ধকারের মধ্যেই ফিসফিস করে কিছু একটা বলতে লাগলো। ও বলছিল, ওরা আসছে, ওদের খুব খিদে পেয়েছে, ওরা মাংস চায়। ওর এই অদ্ভুত আচরণ দেখে আমাদের মনে হচ্ছিল আমরা কোনো রকম দুঃস্বপ্নের মধ্যে বেঁচে আছি। এই চরম আতঙ্কের মধ্যে আমাদের রাতের বাকি সময়টা কিভাবে কাটবে তা ভেবেই আমরা শিউরে উঠছিলাম। রাত যখন 1টা, তখন আমরা লক্ষ্য করলাম বাইরের সমুদ্রের গর্জনটা আচমকা একদম বন্ধ হয়ে গেছে। পুরো চত্বরটায় এমন এক নিস্তব্ধতা নেমে এলো যে আমাদের নিজেদের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত নিজেদের কানে তীরের মতো বিঁধছিল। ঠিক সেই মুহূর্তে সায়ন্তনী জানলার দিকে আঙ্গুল দেখিয়ে বোবা মানুষের মতো গোঙাতে লাগলো। আমরা তাকিয়ে দেখলাম জানলার কাচের ওপারে একটা কুচকুচে কালো অবয়ব দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। অবয়বটা কাচের ওপর নিজের লম্বা কালো নখ দিয়ে আঁচড় কাটছিল, আর সেই শব্দে আমাদের কান ফেটে যাওয়ার উপক্রম হলো। ঋত্বিক তখনও মেঝেতে বসে দুলছিল আর অদ্ভুত ভাষায় বিড়বিড় করে মন্ত্রের মতো কিছু একটা আউড়ে যাচ্ছিল। তানিয়া হঠাৎ করেই জানলার দিকে এগিয়ে যেতে লাগলো, যেন কেউ তাকে অদৃশ্য সুতো দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আমরা তাকে চেপে ধরলাম, কিন্তু একটা সাধারণ মেয়ের শরীরে এত শক্তি কোথা থেকে এলো তা ভাবাই যায় না। রাত 2টো নাগাদ আমাদের ঘরের দরজায় খুব হালকা কিন্তু স্পষ্ট একটা টোকা পড়ার শব্দ হলো। প্রথমে ভাবলাম হয়তো রিসর্টের কোনো কর্মচারী এসেছে, কিন্তু বাইরে থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। দরজা খোলার সাহস আমাদের কারোরই ছিল না, তাই আমরা সবাই ঘরের এক কোণে জড়ো হয়ে বসে রইলাম। টোকা মারার শব্দটা আস্তে আস্তে প্রচন্ড জোরে ধাক্কাধাক্কিতে পরিণত হলো, যেন কেউ দরজাটা ভেঙে ভেতরে ঢুকতে চাইছে। দরজার নিচ থেকে একটা তরল পদার্থ ঘরের ভেতরে ঢুকতে শুরু করলো, যা দেখতে ছিল একদম কালচে রক্তের মতো। সেই রক্তের তীব্র আষ্টে গন্ধে আমাদের বমি পাওয়ার মতো অবস্থা হলো এবং ঘরের বাতাস ভারী হয়ে উঠল।
ঋত্বিক তখন হঠাৎ করে হাসতে হাসতে মেঝেতে শুয়ে পড়ল এবং সেই রক্ত নিজের হাতে গায়ে মাখাতে লাগলো। আমরা আতঙ্কে চিৎকার করতে চাইলাম, কিন্তু আমাদের গলা দিয়ে যেন কোনো আওয়াজই বেরোচ্ছিল না, যেন কেউ আমাদের কণ্ঠ রোধ করে ধরেছিল। হঠাৎ করে ধাক্কাধাক্কি বন্ধ হয়ে গেল এবং আমাদের রুমের বাথরুমের ভেতর থেকে জল পড়ার শব্দ আসতে লাগলো। কেউ যেন বাথরুমের ভেতরে খুব ধীরে সুস্থে স্নান করছে এবং বালতি দিয়ে জল ঢালছে। অয়ন সাহস করে বাথরুমের দরজার দিকে এগিয়ে গেল এবং দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করল। উকি মারতেই বাথরুমের ভেতর থেকে একটা বিকট খিলখিল হাসির আওয়াজ ভেসে এলো, যা শুনে অয়ন ছিটকে পেছনে পড়ে গেল। ও কাঁপতে কাঁপতে বলল, বাথরুমের ভেতরে কোনো মানুষ নেই, একটা চামড়া ছাড়া লাল মাংসের পিণ্ড দেওয়ালের গায়ে ঝুলে আছে। সেই মাংসের পিণ্ডটা থেকে টকটক করে রক্ত পড়ছে, আর ওটা নাকি অয়নের দিকে তাকিয়েই হাসছিল। তানিয়া এবার সম্পূর্ণ হিংস্র হয়ে উঠল এবং অয়নের ওপর ঝাঁপিয়ে পড়ে তার ঘাড়ে প্রায় কামড়ে দেওয়ার চেষ্টা করল। আমরা কোনো মতে তানিয়াকে অয়নের উপর থেকে টেনে সরালাম, কিন্তু তানিয়ার মুখে তখন অয়নের শার্টের ছেঁড়া অংশ আর রক্ত লেগেছিল। রাত 3টের সময় ঘরের ভেতরের দেওয়ালগুলো থেকে অদ্ভুত সব আওয়াজ বের হতে শুরু করলো। মনে হচ্ছিল দেওয়ালের ওপারে অসংখ্য মানুষ আটকা পড়ে আছে এবং তারা বাঁচার জন্য দেওয়াল খামচাচ্ছে। নখের সেই স্ক্র্যাচিং এর শব্দে আমাদের মাথা পাগল হওয়ার মতো অবস্থা হয়েছিল, আর ঘরের কোণে কোণে কালো ছায়াগুলো নড়াচড়া করছিল। হঠাৎ তানিয়া ঘরের এক কোণে গিয়ে বসলো এবং মেঝে থেকে কুড়িয়ে কিছু একটা চিবিয়ে খেতে লাগলো। মোবাইলের আলো ফেলে যা দেখলাম তা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। তানিয়া একটা মানুষের ভাঙা হাড় চিবোচ্ছে, যে হাড়টা একটু আগেও কিন্তু ঘরের মেঝেতে ছিল না। ওর মুখ দিয়ে রক্ত আর মজ্জা গড়িয়ে পড়ছিল, কিন্তু ওর চোখে ছিল এক পরম তৃপ্তির ভাব। ও আমাদের দিকে তাকিয়ে বলল, তোরা খাবি না? খুব নরম মাংস, একদম তাজা। এই দৃশ্য দেখে সায়ন্তনী জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল আর অয়ন কাঁদতে শুরু করলো। আমাদের মনে হচ্ছিল এই ঘর থেকে আমরা আর কোনোদিন জীবিত অবস্থায় বাইরে বেরোতে পারবো না। মোবাইলগুলোর চার্জও ততক্ষণে প্রায় শেষ হয়ে আসছিল, ফলে একমাত্র আলোর উৎসটাও ধীরে ধীরে নিভে যাচ্ছিল। অন্ধকারের তীব্রতা বাড়ার সাথে সাথে ঘরের ভেতরের অলৌকিক উপদ্রবগুলো আরো ভয়ঙ্কর রূপ ধারণ করল। সিলিংয়ের দিকে তাকিয়ে দেখলাম সেখানে 4-5টা উল্টো হয়ে থাকা ছায়া মানুষ আমাদের দিকে মাথা ঝুঁকিয়ে তাকিয়ে হাসছে। তাদের লম্বা চুলগুলো নিচের দিকে ঝুলছিল এবং সেখান থেকে টকটক করে ঠান্ডা জল আমাদের গায়ে পড়ছিল। ঋত্বিক তখন পুরোপুরি নিজের জ্ঞান হারিয়ে ফেলেছে এবং সে জানলার কাঁচটা নিজের মাথা দিয়ে আঘাত করে ভাঙার চেষ্টা করছে। কাঁচ ভেঙে তার কপাল কেটে রক্ত বের হতে লাগলো, তাও সে থামল না। অনবরত ঋত্বিক মাথা ঠুকেই যাচ্ছিল। আমরা তাকে বাঁচাতে গেলাম না, কারণ আমাদের নিজেদের বাঁচার শক্তি তখন পুরোপুরি শেষ হয়ে এসেছে। ভোর 4টের সময় হঠাৎ করে পুরো রিসর্ট জুড়ে একটা তীব্র কান্নার আওয়াজ ভেসে এলো। মনে হলো শত শত মহিলা একসাথে বুক চাপড়ে কাঁদছে এবং সেই কান্না সমুদ্রের গর্জনের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। জানলার ভাঙা অংশ দিয়ে বাইরের ঠান্ডা হাওয়া ঘরের ভেতরে আসছিল এবং সেই হাওয়ার সাথে ভেসে আসছিল শ্মশানের পোড়া কাঠের গন্ধ। তানিয়া তখন মেঝেতে শুয়ে ছটফট করছে, আর তার শরীরটা অদ্ভুতভাবে ধনুকের মতো বেঁকে যাচ্ছে। তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল এবং চোখ দুটো পুরোপুরি সাদা হয়ে গেছিল। চোখের কোনো মণি দেখা যাচ্ছিল না। অয়ন ঘরের এক কোণে বসে হাত জোর করে ঈশ্বরের নাম জপ করছিল, কিন্তু তাতে অলৌকিক শক্তির তেজ কমছিল না। ঠিক সেই সময় দেওয়ালের কালো ছায়াগুলো আমাদের আরো কাছে এগিয়ে আসতে শুরু করলো। আমরা স্পষ্ট বুঝতে পারছিলাম যে আমাদের আয়ু আর মাত্র কয়েক মিনিটই বাকি আছে, ওরা আমাদের টেনে নিয়ে যাবে। হঠাৎ করেই ঘরের কোণে রাখা একটা পুরনো কাঠের আলমারির দরজা নিজের থেকেই প্রচন্ড শব্দে খুলে গেল। আলমারির ভেতর থেকে একটা কুৎসিত পচা গলা হাত বেরিয়ে এলো এবং সেটা তানিয়ার পা ধরে ভেতরের দিকে টানতে লাগলো। তানিয়া কোনো প্রতিরোধও করলো না, বরং এক অদ্ভুত আনন্দের সাথে আলমারির অন্ধকারের দিকে এগিয়ে যেতে লাগলো। আমরা তানিয়াকে বাঁচানোর জন্য তার হাত ধরলাম, কিন্তু আলমারির ভেতর থেকে আসা টানটা ছিল অসম্ভব শক্তিশালী।
সায়ন্তনী জ্ঞান ফিরে পেয়েই এই দৃশ্য দেখে আবার চিৎকার করে উঠল, কারণ সেই হাতের নখগুলো ছিল তলোয়ারের মতো লম্বা। টানতে টানতে তানিয়ার অর্ধেক শরীর যখন আলমারির ভেতর ঢুকে গেছে, তখন ও আমাদের দিকে তাকিয়ে শেষবারের মতো হাসল। সেই হাসি কোনো মানুষের ছিল না, ওটা ছিল একটা পিশাচের বিকট এবং তৃপ্তিকর অট্টহাসি। আমরা ভয় পেয়ে তানিয়ার হাতটা ছেড়ে দিলাম এবং ও পুরোপুরি আলমারির অন্ধকারে মিলিয়ে গেল। তানিয়া অদৃশ্য হওয়ার সাথে সাথেই আলমারির দরজাটাও আবার সজোরে বন্ধ হয়ে গেল এবং চারপাশটা হঠাৎ শান্ত হয়ে গেল। ঘরের ভেতরের দেওয়াল খামচানোর শব্দ, বাথরুমের জল পড়ার শব্দ, সবকিছু এক নিমেষে বন্ধ হয়ে গেল। কিন্তু সেই নিস্তব্ধতা ছিল আরো বেশি ভীতিপ্রদ, কারণ আমরা জানতাম তানিয়া আর আমাদের মাঝে নেই। ঋত্বিক তখন মেঝেতে রক্তের ওপর উপুর হয়ে পড়ে কাঁপছিল, তার মাথা থেকে তখনও রক্ত ঝরছিল। আমরা বাকি তিনজন ঘরের মাঝখানে একে অপরকে জড়িয়ে ধরে বসে রইলাম, বাইরের আলোর জন্য অপেক্ষা করতে লাগলাম। সমুদ্রের গর্জন আবার ফিরে এসেছিল, কিন্তু এবার মনে হচ্ছিল সমুদ্র যেন আমাদেরকে ডাকছে, আমাদের নাম ধরে ডাকছে। প্রতিটি ঢেউয়ের শব্দের সাথে সাথে মনে হচ্ছিল কেউ ফিসফিস করে বলছে, তোরা রয়ে গেলি কেন, তোরাও আয়। আমাদের মনের ভেতরে সমস্ত সাহস এবং বেঁচে থাকার ইচ্ছে ততক্ষণে পুরোপুরি ডুবে গেছে। ঠিক ভোর 5:30টার সময় জানলা দিয়ে ভোরের প্রথম আলো ঘরের ভেতরে এসে পড়ল। আলো আসতেই ঘরের ভেতরে সেই কালচে রক্ত, মানুষের হাড় এবং সমস্ত দুর্গন্ধ 1 সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গেল। এমনকি আলমারিটা খুলে আমরা দেখলাম সেখানে তানিয়া বা অন্য কিছুরই নাম নিশানা নেই, ওটা একদম খালি। রিসর্টের কারেন্টও ঠিক এই সময় ফিরে এলো এবং ফ্যানটাও ঘুরতে শুরু করলো, যেন কিছুই হয়নি। আমরা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ঋত্বিক আর সায়ন্তনীকে ধরে কোনো মতে রিসর্টের রিসেপশনের দিকে ছুটে গেলাম। ম্যানেজার সেখানে শান্ত হয়ে বসে খবরের কাগজ পড়ছিল। আমাদের এই অবস্থা দেখে সে বিন্দুমাত্র অবাক হলো না। আমি যখন তাকে তানিয়ার কথা জিজ্ঞেস করলাম এবং রাতে কি ঘটেছে বললাম, সে একটা অদ্ভুত কথা বলল। সে বলল, এই রিসর্টে কোনো 5 নম্বর বাথরুম বা আলমারি তো নেই, আর আপনারা 4 জনই তো কাল এসেছিলেন। ম্যানেজারের কথা শুনে আমাদের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল, কারণ আমরা 5 জন একসাথে গাড়ি করে এসেছিলাম। অয়ন তানিয়ার ছবি দেখানোর জন্য নিজের মোবাইলটা বের করলো, কিন্তু গ্যালারি খুলে আমরা যা দেখলাম তাতে আমাদের কলিজা শুকিয়ে গেল। ট্রিপের যতগুলো গ্রুপ ছবি ছিল তার কোনোটাতেই তানিয়া নামের কেউ ছিলই না। সেখানে শুধু আমরা 4 জনই দাঁড়িয়েছিলাম, অথচ তানিয়ার ব্যাগ, তার জামা কাপড় এখনো আমাদের গাড়ির পেছনের সিটে রাখা ছিল। আমরা আর কোনো কথা না বাড়িয়ে নিজেদের জিনিসপত্র ফেলে রেখে গাড়ি নিয়ে কলকাতার দিকে রওনা দিলাম। গাড়ি চালাতে চালাতে আমি রিয়ার ভিউ মিররে তাকাতেই দেখলাম পেছনের সিটে তানিয়ার খালি ব্যাগটার পাশে একটা কালো ছায়া বসে আছে। ছায়াটা আয়নার মধ্যে দিয়ে সরাসরি আমার চোখের দিকে তাকালো। তার চোখ দুটো ঠিক আগের মতোই লাল ছিল। আমরা কলকাতায় ফিরে এসেছি আজ প্রায় 6 মাস হতে চলল, কিন্তু সেই রাতের আতঙ্ক আমাদের আজও তাড়া করে বেড়ায়। ঋত্বিক এখনো মানসিক হাসপাতালে চিকিৎসাধীন। ও রাতে ঘুমাতে পারে না, শুধু মাংস আর হাড়ের জন্য চিৎকার করে। সায়ন্তনী একা কোনো অন্ধকার ঘরে থাকতে পারে না, আর অয়ন পুরোপুরি কথা বলাই বন্ধ করে দিয়েছে। আমি এখনো রাতে ঘুমোতে গেলে বাথরুমের জল পড়ার শব্দ পাই আর ঘরের আলমারিটার দিকে তাকাতে ভয় পাই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রতি অমাবস্যার রাতে আমার মোবাইলে একটা অজানা নাম্বার থেকে ফোন আসে। ফোনটা ধরলে ওপার থেকে কোনো কথা শোনা যায় না, শুধু সমুদ্রের গর্জন আর একটা মেয়ের চিবিয়ে মাংস খাওয়ার শব্দ পাওয়া যায়। যেই মেয়েটি আর কেউ নয়, ওটা তানিয়া, যে আজও আমাদের সেই অন্ধকার রিসর্টের ঘরে ডাকছে। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কি ভাবছেন, গল্প শেষ, তাই এবার স্বস্তির নিঃশ্বাস ফেলবেন? ভুল করছেন। কিছু গল্প স্ক্রিন বন্ধ হওয়ার পর আসল খেলা শুরু করে। আজ রাতে যখনই আপনার ঘরের কোণে কোনো ছায়া নড়ে উঠবে, জানবেন সেটা আপনার মনের ভুল নয়। আপনার সাথে ঘটে যাওয়া এমনই কোনো কুৎসিত অন্ধকার অতীত যদি আমাদের সাথে ভাগ করে নিতে চান,
তবে ডেসক্রিপশন বক্সের রাস্তা খোলা রইল। পাঠিয়ে দিন আপনার সত্য অভিজ্ঞতা, কাঁপিয়ে দিন বাকিদেরও। আর হ্যাঁ, এই নরকের দরজায় যদি রোজ কড়া নাড়তে চান তবে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখুন। আমি ঈশিতা আজকের মতো বিদায় নিচ্ছি, তবে সাবধানে থাকবেন, কারণ আলো নিভে গেলে কিন্তু আপনার পেছনের অন্ধকারটা কথা বলতে শুরু করবে। স্টে সেফ।